পরের সময় মাগরিবের নামাজ সেরে বিছানায় বসে আছে জাংকুক। মস্তিষ্ক তাকে কিছু বলতে চাইছে, কিন্তু জাংকুক সেসব মানতে নারাজ। জাংকুক চরম বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সামনে। তার এসব কিছু ভালো লাগছে না। জাংকুকের কেন যেন এখানে আর থাকতেই ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছে যত দিন যাবে সে অর্থহীন কিছু অনুভূতিতে চরমভাবে আটকে পড়বে। ক্ষতি তো শেষে গিয়ে তারই হবে। জাংকুক জানালার পথ দিয়ে আকাশপথে তাকালো। মেঘেরা খেলছে। জাংকুক নিস্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘবতী, তুমি কি বুঝছো না এই অনুভূতি আমি নিতে চাইছি না? মেয়েটার চোখের দিকে তাকালেই আমার কেমন যেন লাগে। হুট করে কাছে এলে আমি যেন স্তব্ধ হয়ে যায়। এমনটা ঠিক হচ্ছে না। এসব হওয়াটা পুরোপুরি অন্যায়। জাংকুক চোখ বন্ধ করে ফেললো। এসব সে কি ভাবছে আর কি বলছে? জাংকুককে কাবু করা এত সহজ নাকি? হয়তো বিকেলের ওই ঘটনার জন্য সে একটু আটকে গিয়েছিল। জাংকুক জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেললো। মনে মনে আওড়ালো, মেঘবতী, তুমি যদিও বলো আমি শুনবো না, মানবো না এসব অর্থহীন জিনিসপত্র। বেশি বাড়াবাড়ি করলে আমি এখানেই থাকবো না, ছুটে যাব বিদেশে। জাংকুক বেশ অনেকক্ষণ চুপ করে চোখ বন্ধ করে রাখলো। এরই মাঝে তার দরজায় নক পড়লো। রোজে এসেছে, তাকে নিচে ডাকছে। জাংকুক পুরো দমে নিজেকে সামলে বলল, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে জাংকুক ভাইয়া। রোজে চলে গেল। নিচে এতক্ষণ বিকালের কুড়ানোর আর গাছ থেকে পেরে আনা আম কাটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেগুলো বানিয়ে পরিবেশন করা হবে সবার মাঝে। সবাই একসাথে বসে খাবে। নিজের রুমের জানালার ধারে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তে। পরনে সাদা রঙের সেলোয়ার কামিজ, গায়ে ওড়না জড়ানো, চুলগুলো বিনুনি করা। তের মনটা কেন যেন বড্ড খারাপ লাগছে আজ। তার মধ্যে কিছু চলছে। জাংকুকের সাথে ঘটা কিছু ঘটনা তার বড্ড মনে পড়ছে। সেই প্রথম দিন থেকেই তার টুল থেকে পড়ে যাওয়া, জাংকুক তাকে ধরে ফেলা, জাংকুককে নিয়ে নৌকা করে ঘুরতে যাওয়া, একসাথে অনেকটা সময় বেঞ্চে বসে গল্প করা, হঠাৎ বাতাসের স্পর্শে জাংকুকের চোখে কিছু পড়া, তার কাছাকাছি যাওয়া, আর আজ যা ঘটল, তে না চাইতেও বারবার জাংকুকের কাছাকাছি চলে যাচ্ছে। তার কেমন যেন জাংকুকের সামনে থাকলেই বুকের ভিতর ধকধক করে এক অর্থহীন অনুভূতি হয়। এমনটা কেন হয়, কেন হচ্ছে? এসব তো ঠিক নয়। তের ফোন বাজলো। সুগা তাকে কল করেছে। আজ সারাদিন তার সাথে কথা হয়নি। এতে তের খারাপ লাগার কথা থাকলেও মোটেও খারাপ লাগেনি, কিন্তু এখন মনটা বড্ডই দোনমনো করছে। এই মুহূর্তে মোটেও সুগার সাথে তার কথা বলতে ইচ্ছে করছে না। তে তার ইচ্ছেটাকে প্রাধান্য দিল। পরপর দুবার কল আসার পরেও ফোন তুলল না। তের আর ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না। সে মোবাইলটা বালিশের নিচে রেখে মাথায় ওড়না মুড়িয়ে বাহিরে বের হলো। এরই মাঝে নিজের রুম থেকে বের হলো জাংকুক। দুজনের চোখাচোখি হলো, কিছু অনুভব হলো দুজনেরই। তবে জাংকুক তার গুরুত্ব দিল না, হালকা হেসে নিচে চলে গেল। তবে তে সে তাকিয়ে রইল জাংকুকের যাওয়ার পানে। বুকের বাম পাশে হাত দিল আনমনে। অপরাধীর স্বরে মনে মনে আওড়ালো, এমনটা ঠিক হচ্ছে না। তাও আমি নিজেকে সামলাতে পারছি না জাংকুক সাহেব। আপনি এখানে এসে ঠিক করেননি, একদমই ঠিক করেননি। বাড়ির মেঝেতে বসে বালতিতে সব আম ভিজিয়ে একটা একটা করে কাঁচা আম কাটছেন ছোট চাচি, জাংকুকের মা আর রোজে। তের মা আর বড় চাচি রান্নাঘরে। সন্ধ্যার নাস্তা হিসেবে চাল ভাজা বানাতে ব্যস্ত তারা। সামনেই একটা চেয়ারে বসে আছে জাংকুক, মোবাইল দেখছে সে। তেও পাশে এসে বসলো ওদের। বলল, আমি ওকে কেটে দিব আম? উত্তরে তের ছোট চাচি বললেন, না আর লাগবে না, আম কাটা তো প্রায় শেষই। তুই এক কাজ কর, কুচানো মেশিনটা এনে আম কুচানো শুরু করে দে। তে শুনলো। আচ্ছা ছোট চাচি আম্মু বলে ছুটে গেল রান্নাঘরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই মেশিন হাতে ফিরে এসে আম কুচানো শুরু করে দিল তে। এমন সময় সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো জাংকুকের বাবা, তের বাবা আর দুই চাচা। চারজনেই চাষাবাদে কাজ করেছেন, হাতে পায়ে কাদায় ভরপুর। জাংকুক শুধু দেখে গেল তার বাবাকে। তার বাবা এখানে এসে পুরো গ্রামের মানুষ হয়ে গেছেন। ওনাদের দেখে ছোট চাচি উঠে গেল, পানি এগিয়ে দিল সবার হাতে। ওনারাও পানি খেয়ে তোয়ালে হাতে ছুটে গেল কলপাড়ের দিকে। প্রায় আধ ঘন্টার মতো আম কুচানো শেষ হলো সবার।
তার মাঝে চা আর বিস্কুট খেয়ে নিয়েছে সবাই। অতঃপর সবাইকে ছোট্ট পিরিচে করে আম বানিয়ে দিল ছোট চাচি। জাংকুক প্রথমে খেতে না চাইলেও পরে আবার খেয়েছে। দারুণ লেগেছে তার। নিজস্ব গাছের আম বানানো যেন অসম্ভব সুস্বাদু টেস্ট। বিষণ্ণ রাত, বাড়ি জুড়ে কারেন্ট নেই, তার মধ্যে পরিবেশ গরম। তের বড় চাচার 2 মেয়ে লিসা আর হানি এসেছে। দুজনেই প্রচুর কথা বলে। জাংকুকের কেন যেন এটা বিরক্ত লাগে, তাই তাদের ছেড়ে ছাদের এক কিনারায় চুপচাপ দাঁড়িয়ে আছে জাংকুক। তার কিছু ভালো লাগছে না, এখান থেকে গেলেই যেন বাঁচে। আচমকাই জাংকুকের ভাবনার মাঝে ওর দিকে ওর ফোনটা এগিয়ে দিয়ে বলল তে, আপনার ফোনটা সে অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল জাংকুক সাহেব, হয়তো জরুরি কেউ, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম। জাংকুক শুনলো এক পলক তে, আর এক পলক তার ফোনটার দিকে তাকিয়ে বেশি না ভেবেই ফোনটা ধরলো। সে বলল, বলো। অপর প্রান্তে মানুষটি কিছু বলতে থাকলো, যার প্রতিটা উত্তর হিসেবে জাংকুক শুধু হ্যাঁ ঠিক আছে বলেই চালিয়ে দিল। জাংকুক ফোন কাটার উদ্দেশ্যে লাস্টবারের মতো বলল, বেশি ভেবো না আয়ু, আমি বাড়ি ফিরে দেখছি। তে তখনও জাংকুকের থেকে দূরত্ব নিয়ে দাঁড়িয়েছিল পাশে। রাতের আকাশ বই হিমশীতল বাতাসেরা ছুঁয়ে দিচ্ছিল তাদের। আয়ু একটা মেয়ের নাম, যে নামটা জাংকুকের মুখে একদমই শুনতে ইচ্ছে হলো না তের, কিন্তু তাও সে শুনে গেল। জাংকুক তার ফোনটা কেটে রেলিং এর দিকে ঘুরে চুপচাপ দাঁড়িয়ে রইল। তে জাংকুকের দিকে তাকালো, খুব নিশ্চুপ স্বরে বলল, আয়ু কি আপনার গার্লফ্রেন্ড হয় জাংকুক সাহেব? জাংকুক ঘুরে তাকালো তের দিকে, বলল, কি বললে? তে থমকে গেল, নিশ্চুপ বনে বলল, না কিছু না। আরে বলো। সমস্যা নেই, আমি ওদিকে মন দিয়ে তাকিয়ে থাকায় ঠিকভাবে শুনতে পাইনি। তে দোনামোনা করে বলল, আপনি রাগ করবেন না তো? না, রাগ করব কেন? আর আমার মনে হয় না তুমি আমায় এমন কিছু বলবে যা শুনে আমি রাগ করব। তে তাও চুপ করে থাকে কিছুক্ষণ। তেকে এখনো চুপ থাকতে দেখে আবারও বলল জাংকুক, কি হলো, কথা বলছো না কেন? এবার তে মুখ খুলল, বলল, রাগ করবেন না প্লিজ, আয়ু মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড ছিল? তের প্রশ্ন শুনে উচ্চস্বরে হাসতে লাগলো জাংকুক, যেন খুবই মজার একটা প্রশ্ন করেছে তে। জাংকুকের উচ্চস্বরের হাসি দেখে খানিকটা ভেবাচেকা খেলো তে। মৃদু স্বরে বলল, আপনি হাসছেন কেন? জাংকুক তার হাসি থামায়, বলে, হাসবো না? আয়ু আমার গার্লফ্রেন্ড নয়, মেয়েদের মতন দেখতে একটা বান্ধবী, যার বিয়ে হয়ে গেছে, সাথে বাচ্চাও আছে 2টো। জাংকুকের কথা শুনে থতমত খেয়ে গেল তে, জিবা কাটলো মুহূর্তেই। বলল, ও আচ্ছা, না মানে। পুরো কথা শেষ করতে দিল না জাংকুক, তার আগেই বলল, হয়েছে, তোমায় আর মানাতে যেতে হবে না, তোমরা মেয়েরা আসলে এমনই। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা কি বলে নিল, অমনি তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে বসো। তে খানিকটা অপমান ফিল করলো জাংকুকের কথায়, একটু না হয় ভুল ভেবেই ফেললো, তাই বলে এত কথা শোনানো লাগলো। তে খানিকটা কঠিন গলায় বলল, আমরা মেয়েরাই শুধু এমনটা ভাবি, আপনারা ছেলেরা ভাবেন না? তের কথা শুনে জাংকুক বলল, সব ছেলের কথা জানি না, কিন্তু আমি জাংকুক এমনটা ভাবি না। তে কিছু বলে না, নাক ফুলিয়ে চুপ করে রয়। জাংকুক তা দেখে হাসে, বলে, রাগ করলে নাকি? উত্তরে তীক্ষ্ণ স্বরে বলে তে, না রাগ করবো কেন? জাংকুক কিছু বলে না, চুপ হয়ে যায়। আকাশপথে ঘুরে তাকায়, শীতল কণ্ঠে বলে, একটা কথা জানাতে, কিছু কিছু মানুষের সাথে ঠিক রাগ জিনিসটা যায় না, তাদের শুধু হাসি খুশি আর লাজুক দেখতে ভারী মিষ্টি লাগে। জাংকুক আর দাঁড়ায় না, নীরবে জায়গা প্রত্যাখ্যান করে। তে থমকে গিয়ে পাশে তাকায়, কিন্তু জাংকুককে চলে যেতে দেখে আরো হতাশ হয়। তার প্রশ্ন করতে মন চায়, একামনি বিড়বিড় করে, সেই কিছু মানুষের মধ্যে কি আমিও একজন জাংকুক সাহেব? জাংকুক যেতে যেতে হালকা হাসে, বলে, তুমিও সেই দলেরই একজন। কাচের চুড়ি রিনিঝিনি শব্দ আসছে কানে, হালকা পায়ের শব্দ আসছে, তাজা ফুলের গন্ধও আসছে ওনাকে। কিন্তু এসবের ভিড়ে কাচের চুড়ির রিনিঝিনি শব্দটা এতটাই কাছ থেকে শুনছিল যে মগ্ন হওয়া ঘুমটায় চরমভাবে ব্যাঘাত ঘটল জাংকুকের। জাংকুক বিরক্ত হলো এতে, চোখ খুলে আশপাশ না দেখেই সামনে তাকিয়ে ধমকের স্বরে বলল, হচ্ছেটা কি? এভাবে শব্দ করছো কেন? তে চমকে উঠল। আচমকা ধমকে হাতের কফির মগটা হাত থেকে ছুটে পড়ে গেল, কফির কাপটা গেল ভেঙে।
কিছু ভাঙার শব্দে পুরোপুরি ঘুমটা ভেঙে গেল জাংকুকের। ভালো মতো চোখ তুলে তাকাতেই সামনে লাল টুকটুকে রঙের শাড়ি চুড়ি পরিহিত দেখে দেখে থমকে গেল সে। চোখ আটকালো মুহূর্তেই লাল শাড়ি, হাতে লাল চুড়ি, মাথায় খোপা করে তাজা গোলাপ ফুলে গুজানো, চোখে কাজল আর লাল রঙা লিপস্টিকে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখে। তার সাথে জাংকুকের ধমকে ভয় পাওয়ার বিষয়টা জাংকুক তের চোখের দিকে তাকালো, বলল, তুমি এই রুমে কি করছো?